রাশিয়ার টিকা স্পুটনিক 5 তৈরি হবে বাংলাদেশে। আসতে পারে তৃতীয় ঢেউ, স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা 24 ঘন্টায় আরও 98 জনের মৃত্যু। ক্যান্ডিতে দ্বিতীয় দিনেই 500 রানের কাছাকাছি টাইগাররা। এবং জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। দেখছেন ATN নিউজ at 8-এ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাশরাফি শশী। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার বিস্তারিত। রাশিয়ার করোনা টিকা স্পুটনিক 5 বাংলাদেশে উৎপাদন করতে চুক্তি হয়েছে। চলতি সপ্তাহেই রাশিয়ার সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বিশ্বজুড়ে যখন ভ্যাকসিনের চাহিদা বাড়ছে, তখন ভারতের পুনে সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের বাইরে অন্য ভ্যাকসিন কিনতে রাশিয়া এবং চীনের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ। একসময় বাংলাদেশে করোনা টিকার থার্ড ফেজের ট্রায়াল করাতে চেষ্টা করা চীন জানিয়ে দেয় তাদের ভ্যাকসিন পেতে লম্বা সিরিয়ালে পড়তে হবে বাংলাদেশকে। রাশিয়ার পক্ষ থেকেও জানানো হয় তাদের যে উৎপাদন ক্ষমতা তাতে বাংলাদেশের মতো বহুল জনসংখ্যার দেশে ভ্যাকসিন সরবরাহ করা কঠিন। দেশটি তাদের তৈরি স্পুটনিক 5 ভ্যাকসিন বাংলাদেশেই উৎপাদনের প্রস্তাব দেয়। চলতি সপ্তাহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে প্রাক চুক্তি করেছে রাশিয়া। আমরা যেটাতে রাজি হয়েছি চুক্তিতে সেটা হচ্ছে যে কিছু আমরা ক্যাশ দিয়ে কিনবো, তাদের যে কিছু আমরা এখানে লোকালি প্রডিউস করব, সেটা আন্ডার এন এগ্রিমেন্ট অফ কো প্রোডাকশন। এটা এর মধ্যে হয়েছে না, এটা আমাদের হেলথ মিনিস্ট্রির লোকেরা করেছে। এই যতগুলো কনফিডেন্সিয়াল সব ওই হেলথ মিনিস্ট্রি, আমরা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু লাইন লাগিয়ে দিয়েছে। চুক্তি অনুযায়ী রাশিয়ার ভ্যাকসিনের ফর্মুলা অন্য কাউকে দিতে পারবে না বাংলাদেশ। কো প্রোডাকশন এক শর্তে, তোমরা এটা কাউকে দেখাতে পারবে না। এই ফর্মুলা আমরা সই করেছি। নিজেদের চাহিদা মিটিয়ে রাশিয়ার ভ্যাকসিন রপ্তানি করতে পারবে বাংলাদেশ। একটা শর্ত আমরা অ্যাড করেছি যে আমরা যদি তৈরি করি, এটা অনেক দিন এই কোভিড থাকতে পারে, তখন আমরা এটা কি এক্সপোর্ট করতে পারবো তৃতীয় দেশে। রাশিয়া রাজি হয়েছে, হ্যাঁ, বলছে ঠিক আছে, তোমরা যদি এক্সপোর্ট করতে চাও করো। বাংলাদেশে রাশিয়ার ভ্যাকসিন উৎপাদন করবে কোন প্রতিষ্ঠান এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে সম্ভাব্য ওষুধ প্রস্তুতকারীদের নামের তালিকা দেওয়া হয়েছে রাশিয়াকে। ফাইনাল হয় না ইন দ্য সেন্স কোন কোম্পানি করবে, এগুলো তারা ঠিক করবে, আমরা করব না। তারা ওই কোম্পানিগুলো অবজার্ভ করবে, ওদের ক্যাপাসিটি দেখবে, ওদের কম্পিটিশন দেখবে। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা। এবারে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সৌজন্যে করোনা নিউজ আপডেট। করোনা থেকে মুক্তি পেতে কে না চায়, সেজন্য লাগবে টিকা। আর এই করোনার টিকায় এখন বিশ্ব কর্তৃত্বে মোড়ল দেশগুলোর গেম চেঞ্জার। উকি ঝুঁকি দিয়ে বাজারে আবারও নামার ছকে আছে কেউ কেউ। করোনা থেকে মুক্তির আশায় দেশে দেশে চলছে ভ্যাকসিন কার্যক্রম। গোটা বিশ্বে যে 6টা ভ্যাকসিন নিয়ে আলাপ চলছে, তার মধ্যে সফলতার হার সবচেয়ে বেশি মডার্না আর ফাইজারের ভ্যাকসিনের, 94 থেকে 95%। মাঠে নতুন হাকডাক এখন রাশিয়ার স্পুটনিক 5-এর। চীন বাদে এশিয়া আর আফ্রিকার মানুষের আস্থা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উপর, তবে এর সফলতার হার কিছুটা কম, 67 থেকে 70%। যারা ভাবছেন তাহলে মডার্না আর ফাইজারের টিকাই সমাধান, তাদের এই ভাবনাও পুরোপুরি ঠিক না। যেহেতু করোনার ভাইরাসের ধরন
দেশে দেশে ভিন্ন, তাই কোনো একটি টিকা সব দেশ আর অঞ্চল কিংবা সব ধরনের করোনা ভাইরাসকে সমানভাবে মোকাবেলা করতে পারবেই তেমন নিশ্চয়তা নাই। শুরুতে অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা 84% উপরে থাকলেও আফ্রিকার ভেরিয়েন্ট আসার পর তা কমে এসেছে। দেশে দেশে করোনা মোকাবেলার চিকিৎসা ব্যবস্থাও ভিন্ন। যেমন বাংলাদেশে প্রথম দিকে প্লাজমা থেরাপি চালু হলেও সেই প্রবণতা এখন একেবারেই নেই। এদিকে এখন পর্যন্ত যে তথ্য আছে তাতে অক্সফোর্ডের টিকা নেওয়া 3 কোটি গ্রহীতার মধ্যে 18 জন ফের করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আর 2 ডোজ টিকা নেবার পর ভারতের 0.04 জন ফের করোনায় আক্রান্ত হয়েছেন। ডেনমার্ক অ্যাস্ট্রাজেনেকাকে একেবারেই বন্ধ করে দিয়েছে। আবার যেহেতু এটা একটা সুইডিশ কোম্পানি, নিজেরই কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান দেশ, আবার দেখেন অ্যাস্ট্রাজেনেকা কিন্তু আবার চট করে তাদের দেশে সুইডেনে আপনার জনসন এন্ড জনসন বন্ধ করে দিয়েছে। টাকার খেলার সাথে সাথে আবার ওই যে আপনার বললাম মেকানিজমের ব্যাপার আছে। Of all the products in the world, you don't want to use market-based prioritization. It's got to be vaccines. There's no technology known to man now that is faster than mRNA. Because of this monopoly or duopoly position that the sellers are in, they tend to have a high amount of market power and ability to get higher prices. হ্যাঁ, দেশে দেশে টিকার প্রাপ্যতা আর রেসিপি ঘিরে তৈরি হচ্ছে বিশ্ব মোড়লদের নয়া খেল। টিকা উৎপাদনের সক্ষমতায় ভর করে এশিয়া জুড়ে চীন বলয় ভাঙতে ভারতের মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডিং। অনেকেই বলছেন সফট পাওয়ার হওয়ার স্বপ্নে ভ্যাকসিন বাণিজ্যে নিজেদের নিয়ন্ত্রণ চাইবে ভারত। সেই সাথে দেশটি রাশিয়ার ভ্যাকসিনও বাজারে আমদানির ঘোষণা দিয়েছে। दो मेड इन इंडिया कोरोना वैक्सीन दुनिया में आई है। आने वाले समय में कई और वैक्सीन भारत से बनकर के आने वाली। ওদিকে তেল বাণিজ্যের উপর মধ্যপ্রাচ্যে মার্কিন মাতবরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সিরিয়া ইস্যুতে রাশিয়া গেল 1 দশকে বেশ কয়েকবার সেই মাতবরিতে ভাগ বসিয়েছে। এবার ভ্যাকসিন হাতে নিয়ে সেই মধ্যপ্রাচ্যে রাশিয়া। Without doubt, it's an important success. রাশিয়া ইজ প্যারালাল উইথ ইউএসএ ইন টার্মস অফ এনিথিং। আপনি ফাইটার প্লেনের কথা বলেন, ওদের যা আছে ওদেরও তাই আছে, অন্য নামে আছে। ওদের সাবমেরিনের কথা বলেন, এদের সাবমেরিনের কথা বলেন, আপনার ফ্লিট ক্যারিয়ার যেগুলো যাই আছে সব কিন্তু সমান সমান ভাবে আছে 19 আর 20। ইউরোপ জুড়েই অক্সফোর্ড আর জনসন বিরোধ। এ যেন জার্মান প্রযুক্তির সাথে দীর্ঘদিনের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর জাতিগত সূক্ষ্ম বিরোধের প্রতিচ্ছবি। আরো মজার তথ্য, এই মুহূর্তে যে কটা দেশের ভ্যাকসিন নিয়ে বাজারে আলাপ তারা সবাই পারমাণবিক শক্তিধর দেশ। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউও ঠেকানো যাবে না। এজন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংক্রমণটা বাড়লো কেন, দ্বিতীয় ঢেউ আসলো কেন, কি কারণ? আমরা তো প্রথম ঢেউ সামাল দিয়েছিলাম, মৃত্যুর হার মাত্র 5-এ নেমে এসেছিল, মানে 7-8-এর মধ্যে থাকতো, এবং আমাদের সংক্রমণ 350-400 হইতো। হঠাৎ করে সেটা 7000-এ উঠে গেল কেমনে, 100-তে মৃত্যু উঠলো কেমনে? এই বিষয়গুলো দেখার বিষয় আছে যে করোনার এই ঢেউটা আসলো কিভাবে, কারাই ঢেউটা আনলো। কারণ আমরা যদি এটাকে চিহ্নিত না করি তাহলে আবার তৃতীয় ঢেউর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক পরলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। 10,000 আইসিইউ ও 20টি এইচডিইউ বেড নিয়ে ঢাকায় করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও 200 শয্যা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চালু হয়েছে কোভিড ইউনিট। এতে হৃদরোগে আক্রান্ত কোভিড রোগী ছাড়াও যে কোনো করোনা রোগী চিকিৎসা সেবা পাবেন। হাসপাতালগুলোর আইসিইউতে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের মধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যু ঝুঁকি শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের চেয়ে প্রায় 3.5 গুণ বেশি। করোনার দ্বিতীয় ধাক্কায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। হাসপাতালের কোনো আইসিইউ শয্যাই ফাঁকা নেই, বাড়ছে হাহাকার। করোনা আক্রান্তদের ফুসফুসই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। হৃদযন্ত্র আক্রমণ হলে রক্ত জমাট বাঁধে। এ থেকে অনেক রোগের
হার্ট অ্যাটাকও হতে পারে। এমন ঘটনা বাড়ছে জানাচ্ছেন চিকিৎসকরা। হার্ট অ্যাটাকের মতো সিমটম থাকে এবং তাদের ইকো করলে দেখা যায় যে হার্টের ওয়ালগুলি ড্যামেজ হয়ে গেছে। তো এরকম পেশেন্ট আমাদের এখানে অনেক আসে, আর ইভেন আপনার একই জায়গায় নিয়েও করোনা পেশেন্ট আসে। এই অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চালু হয়েছে 200 শয্যার কোভিড ইউনিট। রোগীদের চাপ থাকায় 414 শয্যার এই হাসপাতালে সবসময়ই দ্বিগুণ রোগী ভর্তি থাকেন। সায়েন্টিফিক্যালি যেটা দেখছি যে এই শ্বাসকষ্ট একটা বড় কারণ হচ্ছে রক্ত জমাট বেঁধে যাওয়া, যে কারণে হৃদরোগ একটা বড় জায়গা। অনেক পেশেন্ট আমরা দেখেছি যে হার্ট অ্যাটাক নিয়ে সরাসরি আসছে, কিন্তু কোভিড শুধু হৃদরোগ না, আমরা সমস্ত করোনা রোগী চিকিৎসাই করব, কিন্তু হৃদরোগে যারা আক্রান্ত তারা হচ্ছে প্রিফারেন্স পাবে যে কোনো সময়ের জন্য, কারণ এদের বিভিন্ন ধরনের সাপোর্ট দরকার হয় যেটা অন্য ইনস্টিটিউটগুলো দিতে পারে না। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ, হাইফ্লো নেজাল ক্যানোলা আর আইসিইউ সুবিধাও থাকছে এই নতুন কোভিড ইউনিটে। শিগগিরই অত্যাধুনিক সরঞ্জাম সহ চালু হবে পুরো ইউনিট। আইসিইউ থাকবে 9 থেকে 12 বেডের এবং এইচডিইউ যেখানে হাইফ্লো নেজাল ক্যানোলা ওখানে প্রায় 19 থেকে 20টি থাকবে। কমপ্লিট এখনো হয়নি, ওটা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। পেসমেকারের জন্য আমি আলাদা ল্যাব রেখেছি, যেই ল্যাবটা আর সাধারণ রোগী ঢুকবে না। তাহলে আমার একই সাথে এখানে ধরেন হার্টের রোগীর চিকিৎসা হচ্ছে, এনজিওগ্রাম হচ্ছে, এনজিওপ্লাস্টি হচ্ছে, রিং লাগানো হচ্ছে, বাইপাস সার্জারি হচ্ছে, ভাস্কুলার সার্জারি হচ্ছে, সবগুলি কিন্তু সাইমালটেনিয়াসলি চলতেছে। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 98 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা এখন 10,781। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন করে করোনা শনাক্ত হয়েছে 4,014 জন। গত 24 ঘন্টায় 27,787টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী দেশে এ পর্যন্ত মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন 7,36,074 জন। বাসাবাড়ি ও হাসপাতাল মিলে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,266 জন করোনা রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 6,42,449 জন। লকডাউনের কড়াকড়িতে দুর্ভোগে পড়েছেন সিএনজি এবং রিকশা চালকরা। একে তো যাত্রী নেই, তার উপর পুলিশি হয়রানি, দুয়ে মিলে তাদের নাভিশ্বাস অবস্থা। তারপরও বাধ্য হয়ে রাস্তায় নামতে হয় তাদের। সরকারের কাছে অর্থ সহায়তার দাবিও জানান তারা। রিপোর্ট করেছেন মাহফুজা মুসলেহি। সিগারেটের ব্যবসা করতাম, এখন 2 দিন ধরে গাড়ি চালাইতেছি। রাস্তার মধ্যে যাত্রী নাই, কি করে চলবো, কি করে খাইমু? করোনায় চাকরি হারিয়ে বিকল্প আয়ের পথ হিসেবে আমির হোসেনের মতো অনেকেই পা রাখছেন রিকশার প্যাডেলে, কিন্তু গলির বাইরে যেতে বাঁধা অধিকাংশ রোডেই। বেঁচে থাকার লড়াইয়ে যাত্রীর সন্ধানে তাই লকডাউনের রাস্তায় ঘুরছেন ঘন্টার পর ঘন্টা। 2 ঘন্টা ধরে ঘুরতাছি, বাল বাচ্চা খাওয়ান দিতে পারি না, বাজারের টাকা মিলে না, ঘরেও খুব কষ্ট, বাইরে খুব কষ্ট। যেখানে দাঁড়ায় পুলিশে সেখানে আঙ্গরে দৌড়াই দেয়, রোজগার করতে পারি না। গুলির ভিতরে তো কোনো গাড়ি ঘোড়া নাই, শতাশতি গাড়ি গুলির ভিতরে আছে। কয়জনের নিব একটা প্যাসেঞ্জার, কিন্তু আমরা মেন রোডে উঠতে দিতেছে না। নগরীর মূল সড়কে বেরোনোর অনুমতি থাকলেও মুভমেন্ট পাশের জটিলতায় পুলিশি বাধার মুখে পড়েন সিএনজি চালক এবং ইজি বাইকাররাও। পুলিশের ঝামেলা তো চেকপোস্টে আছি, তার ভিতরে তো লোক পাইতেছি না। মানে আমাদের মহামারী একটা সমস্যা, করোনার চেয়েও আমরা বেশি কষ্টে আছি। আমার দুজনের মুভমেন্ট পাশের সিস্টেমটা তো নাই ওইখানে। প্রত্যেকদিন আমরা দুজন একসঙ্গে যাতায়াত করতেছি, তো এখন ওনাকে তো আলাদা সিএনজি কিংবা অন্য কোনো মাধ্যমে পাঠালে এটা ব্যয়বহুল আমার জন্য। নিজের বাইক আছে, সেটা যাতায়াত করে অনেক বেনিফিটেড না, সেফটিও তো সেটা। এখন যদি আমার ওয়াইফ কিংবা ফ্যামিলি বাবাকে নিয়ে যাই, তাইলেও তো আলাদা পাঠাইতে হইতেছে। এটা দুইজনের সিস্টেমটা করা উচিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ফলে ড্রাইভারদের সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েন এসবে থাকা সাধারণ যাত্রীরাও। আমি 200 টাকা ইনকাম করি না, আমার 1000 টাকা খরচ হয়ে গেছে রাস্তা ভাড়া। এই ধরনের স্বাভাবিক মানুষ কিভাবে চলবো? আমরা তো রাজনীতিবিদ করি না, বা আমরা মন্ত্রী মিনিস্টারের ছেলে না যে আমরা প্যারাডো গাড়ি না গরম। তবে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, করোনার এমন আপদকালে ডিএমপির নির্দেশনা এবং স্বাস্থ্য বিধি না মানায় জনস্বার্থেই এত তৎপরতা ডিএমপির। আমাদের মুভমেন্ট পাশে অনলি ফর একজন চলবে, 2 জন চলতে পারবে না। এখানে দেখা যায় যে আপনার 3 জন 4 জন, এরা বিভিন্ন অজুহাত দেখায়। মানুষকে করোনা থেকে মুক্ত করার জন্য আমরা এটা করছি, মানুষকে আমরা হয়রানি করতেছি না, আমরা যতটুকু পারতেছি ওদেরকে সচেতন করতেছি এবং বোঝাচ্ছি। গণসচেতনতার পাশাপাশি এ ব্যাপারে সড়কে প্রত্যেকের সহযোগিতাও প্রত্যাশা করেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।
এবারে ক্লাব স্পোর্টস নিউজ। নাজমুল শান্ত ও মুমিনুল হকের চোখ জুড়ানো ব্যাটিংয়ে বৃষ্টি এবং আলোক স্বল্পতার মাঝেও ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনও বাংলাদেশের নির্ধারিত সময়ের 25 ওভার আগে খেলা শেষ হলেও বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে 4 উইকেটে 474 রান। সমালোচনাকে শক্তিতে পরিণত করে মাঠে কিভাবে লড়তে হয় তা দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের ধারাবাহিকতা দ্বিতীয় দিনের প্রথম সেশনে অব্যাহত রেখেছিলেন তিনি। সঙ্গী অধিনায়ক মুমিনুলও এদিন দুর্দান্ত। তাদের জুটিতে প্রথম সেশনে উঠেছে 76 রান। এর মাঝে টেস্ট মেজাজে খেলে 224 বলে ক্যারিয়ারের 11তম শতক তুলে নেন মুমিনুল, যা দেশের বাইরে তার প্রথম। আর শান্তর নামের পাশে ততক্ষণে 155। But there was no third sleeper there and 150 runs for Shanto. Very well played, young man. বিরতি থেকে ফিরে ব্যক্তিগত 200 ছোঁয়া হলো না শান্তর। ফিরে গেলেন কুমার আর বলে। তখন পর্যন্ত তার নামের পাশে ক্যারিয়ার সেরা 163 রানের এক অসাধারণ ইনিংস। তৃতীয় উইকেটে বাংলাদেশিদের মধ্যে রেকর্ড 242 রানের পার্টনারশিপও এ দুজনের। সঙ্গীর বিদায়ের পর মুমিনুলও স্কোরটাকে আর বড় করতে পারেননি। বিদায় নিয়েছেন ব্যক্তিগত 127 রানে। চা বিরতির পরে বৃষ্টির কারণে প্রথম দফায় যখন খেলা বন্ধ হয় তখন টাইগারদের স্কোর 449। বৃষ্টি থেমে আবারও মাঠে খেলা শুরু হলেও আলোক স্বল্পতায় সেটি আর নির্ধারিত সময় পর্যন্ত গড়ায়নি। তার অনেক আগেই শেষ হয়েছে দিনের খেলা। মুশফিক 43 এবং লিটন 25 রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। No signs of rain because when you শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, ATN নিউজ। এবারে জলবায়ু শীর্ষ সম্মেলনের খবর জানাবো। জলবায়ু সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে আনতে উন্নত দেশগুলোকে দ্রুত কার্যকরী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে আয়োজিত জলবায়ু শীর্ষ সম্মেলন ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ব ধরিত্রী দিবসে এই জলবায়ু শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্যারিস জলবায়ু চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিরে আসার পর এই আয়োজন নিঃসন্দেহে অন্যরকম বার্তা বহন করে। সম্মেলনে বিশ্বের 40টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভার্চুয়াল এই আয়োজনে অংশ নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার জয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কম কার্বন নিঃসরণ করে উন্নয়নের পরিকল্পনা করেছে তার সরকার। তবে জলবায়ু মোকাবেলায় জিডিপির প্রায় 2.5% ব্যয় করার পরেও আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 1.1 million forcefully displaced Rohingyas from Myanmar, whom we have sheltered, worsened our vulnerability. Bangladesh is pursuing a low-carbon development path to raise our national determined contribution, NDC, and adaptation ambition. শেখ হাসিনা বলেন, করোনা মহামারী আমাদের মনে করিয়ে দিয়েছে বৈশ্বিক সংকট মোকাবেলায় একমাত্র উপায় সব দেশের সমন্বিত উদ্যোগ। তেমনি জলবায়ু বিপর্যয় ঠেকাতে 4 দফা প্রস্তাব তুলে ধরেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান শেখ হাসিনা। Immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions to keep the global temperature rise at 1.5 degrees Celsius. The developing nations should also focus on mitigation measures. Number 2, ensuring the annual target of $100 billion which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention to the vulnerable countries while pursuing loss and damage. Number 3, major economies, international financial institutions
and private sectors should come forward for concessional climate financing as well as innovation. And number 4, focus is needed on green economy and carbon neutral technologies with provision to technology transfer among nations. আরাফাত সিদ্দিকী, thank you all. ঢাকা। নিউজ এট 8 এর রিপোর্ট জানিয়েছি। ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8 এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশে মেট্রো রেলের যুগ শুরু হলো বলে একদিকে চলছে রেলপথের কাজ দ্রুতগতিতে শেষ করার চেষ্টা, অন্যদিকে জাপান থেকে আসছে ফরমায়েশ অনুযায়ী তৈরি ট্রেন। মেট্রো রেলের এক সেট কোচ ইতোমধ্যে ঢাকার উত্তরা ডিপোতে নেওয়া হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্ট দেখুন। সাহসে কি না হয়, মেট্রো রেলের স্বপ্নটাও যে আজ বাস্তবতার পথে। উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ আপোষহীন, এ যেন তারই প্রমাণ। ঢাকায় চালানোর জন্য মেট্রো রেলের প্রথম সেট ট্রেন এখন দেশে। এরই মধ্যে নেওয়া শুরু হয়েছে দিয়াবাড়িতে স্থাপিত ডিপোতে। বুধবার বিকেলে তুরাগ তীরের অস্থায়ী জেটিতে আনা হলেও বৃহস্পতিবার সকালে বার্স থেকে তার খালাসের কাজ শুরু হয়। বিশাল কর্মযজ্ঞের কোথাও কোনো ত্রুটি যাতে না হয়, শুরু থেকেই সেই চেষ্টা। লিফটিং জিপ থাকার পরও তাই বাড়তি সতর্কতা, বাড়তি সময় নিয়েই চলে কোচ নামানোর কাজ। 6টি কোচ নামানোর কাজ চলবে শুক্রবার পর্যন্ত। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম কোচ আমরা আজকে এখানে আল্লাহর রহমতে সফলভাবে ট্রেলারের উপরে আনলোড করেছি। এরপর কোচগুলোর অবস্থান হবে দিয়াবাড়ির ডিপোতে। এরই মধ্যে পরীক্ষার জন্য সব ধরনের আনুষঙ্গিক যন্ত্রপাতি আনা হয়েছে ইতালি থেকে। পরীক্ষা শেষে সন্তুষ্ট হলেই কোচগুলো তোলা হবে লাইনে। এরপর পরীক্ষামূলক চলাচল, যার জন্য দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী পর্যন্ত মেট্রো রেলের লাইন, সংকেত ব্যবস্থা ও স্টেশন অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52%। দুপাশে দুটি ইঞ্জিন আর 4টি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি করছে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি যৌথ কনসোর্টিয়াম। চুক্তির 24 সেটের মধ্যে প্রস্তুত হয়েছে 5 সেট ট্রেন। প্রথমটির ধারাবাহিকতায় পরবর্তী সেটগুলোর ট্রেনও খুব দ্রুত দেশে আনা হবে। দ্বিতীয় মেট্রো ট্রেন সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্র বন্দরে গতকাল সম্পন্ন হয়েছে। 16 জুনের মধ্যে আশা করছি ডিপোতে পৌঁছবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। প্রবাসী কর্মীদের কাজে ফেরাতে যেসব বিশেষ ফ্লাইট, এখন সেগুলোতেই দেশে ফিরছেন অনেকে। 5 দিনে 5 দেশ থেকে 66টি ফ্লাইটে দেশে ফিরেছেন 1400 জন। আমিনুল ইসলামের রিপোর্ট। প্রবাসী কর্মীদের কাজে ফিরতে 5টি দেশের 8টি শহরে বিশেষ ফ্লাইট চালু হয় গত শনিবার। এই 5 দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 15,000 যাত্রী নিয়ে 71টি ফ্লাইট ছেড়ে গেছে। বৃহস্পতিবার 23টি ফ্লাইটের শিডিউল। যাত্রীদের করোনা ভাইরাসের নেগেটিভ সনদ সহ যাত্রার 6 ঘন্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছিল, তাই সকাল থেকেই বিমানবন্দরের গেটে এমন দীর্ঘ লাইন। সৌদি প্রবাসী মৌলভীবাজারের জিয়র রহমানের মতো ভোগান্তি সহ্য করে বিমানবন্দরে আসতে হয়েছে অনেককে। 1 বছর ধরে দেশ গেছেবার করোনা তাইছিলাম। আমার আপ ডাউন টিকিট ইমারতর আসিল, পরের বছর এইটা গেছে। আবার বাংলাদেশ বিমানে বিজনেস ক্লাস টিকিট করছি, এখন সৌদি এয়ারলাইন্স আবার 3টা টিকিট আমি করছি। 3টা টিকিটে আমার বাংলায় প্রায় 3 লক্ষ টাকার মতো গেছে। এখন আমি ঢাকাতে আসছি গত রাত্রে, কোনো গাড়ি নেই, মাই খরচ করে আসছি। তো এখন বসতে হতো, সারা রাত গেল, সারাদিন, এখন কোন সময় যেতে পারে আল্লাহ জানে। তবে সব কাটিয়ে ফিরে যেতে পারছেন, এতেই সন্তুষ্ট অধিকাংশ প্রবাসী। হাঁটিয়ে আসছি, বাইরে আসছি, বাইসাইকেলে আসছি, মানে আবার হোন্ডায় আসছি, এইভাবে আসি এখানে পৌঁছেছি 4 দিন। ট্রাভেলসে থেকে অন্য ট্রাভেলসে ঘুরতে হয়েছে। বিশেষ এই ফ্লাইট চালুর সময় প্রবাসীদের ফেরত পাঠাবার কথা বলা হলেও এখন সেই বিমানেই দেশে ফিরছেন অনেকে। ফিরতি পথে বিমানগুলো নতুন যাত্রী নিয়ে যেন দেশে না আসে সে ব্যাপারে চেষ্টা থাকবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা বলছি এই কোভিডের এই লকডাউনের সময় আল্লাহর ওয়াস্তে আসবেন না। তবে সে চেষ্টা পুরোপুরি সফল হয়নি। তবে ফেরত আসা যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে জানিয়ে বিমানবন্দরের পরিচালক বলছেন, ফিরতি যাত্রী ক্রমশ বাড়ছে। আসার পরে 14 দিন অবশ্যই কোয়ারেন্টাইন, মাস কোয়ারেন্টাইন।
এই বিষয়গুলি দেওয়া হয়েছে যাতে করে যাত্রীরা এখানে বাংলাদেশে আসতে নিরুৎসাহিত হয়। আর তারপর আমরা দেখতে পাচ্ছি বিগত 2 দিনে যাত্রীর সংখ্যা বেশ। বুধবার থেকে চালু হওয়া অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার নভোয়ারের 11টি ও ইউএস বাংলার 10টি ফ্লাইট চলাচল করে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। দোকান খোলার অপেক্ষায় এখন ছোটখাটো ব্যবসায়ীরা। রমজান ও ঈদের মৌসুমে করোনা সংক্রমণের ভয়াবহতা এবং লকডাউনে তাদের পথে বসার উপক্রম হয়েছে। আরো জানাচ্ছেন গোলাম কাদির উপু। ইসলামপুর রাজধানীতে কাপড়ের সবচেয়ে বড় পাইকারি ব্যবসা কেন্দ্র। চিরচেনা ব্যস্ততম এই এলাকাটি এখন অচেনা। প্রায় 15,000 পাইকারি দোকান, লাখেরও বেশি কর্মচারী আর সারা দেশ থেকে আসা ব্যবসায়ীদের আনাগোনা। এখন বলতে গেলে সবকিছু নিঃশব্দই। আমাদের কারিগর ফ্যাক্টরি সারা বছর যেভাবে চালিয়ে আমরা প্রস্তুত করে রাখছি, স্টক করে রাখছি, সেই প্রোডাক্টগুলো গত বছরও আমরা ঠিক সময়তে সেল করতে পারিনি, এবছরও আমরা ঠিক সময়তে সেল করতে পারিনি। ইসলামপুরের পাইকারি দোকান থেকে নিউ মার্কেট এলাকার খুচরা দোকান। বন্ধ দোকানের ভিতরে সবই আছে, শুধু নেই ক্রেতা। বৈশাখের ব্যবসা তো গেছেই, এখন ঈদের আগে একটু ব্যবসা করার সুযোগ চান তারা। হাজার কোটি টাকার বিনিয়োগ করে দুশ্চিন্তায় দেশীয় ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো। যেহেতু রমজান আমাদের মেইন টাইম, গত বছর আমরা একবার ধরা খেয়েছি, এবার আবার সময়টা এসেছিল, যেহেতু করোনা বেড়ে গেছে, আমরা সেদিকে গভর্নমেন্টের সে সিদ্ধান্তকেও রেসপেক্ট জানাই। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে বেলা 12টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাই। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, অঞ্চল ভিত্তিক। আজকে এক এলাকা, কাল অন্য এলাকা, তারপর পরের দিন দেখা গেল যে অন্য এলাকা, এবং স্থানীয় যে সকল প্রশাসন আছে এবং তাদের নজরদারির মাধ্যমে যদি খুলে দেওয়া হয়, ব্যবসায়ীরা হয়তো বা বেঁচে যেতে পারবে। রাজধানী থেকে শুরু করে শহর, বন্দর, গ্রাম সব জায়গাতেই ব্যবসায়ীদের হাহাকার। প্রায় 54 লাখ ছোট ব্যবসা প্রতিষ্ঠান, আর এখানে জড়িত 2,14 লাখ মানুষ। আমরা আমাদের জীবনও বাঁচাতে হবে, আমাদের জীবিকাও নির্ভর করতে হবে। নির্বাহ যদি আমরা জীবিকা না করতে পারি, আমাদের এই জীবন তো থাকবে না, হাহাকার। আমরা সেই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের জীবিকা নির্বাহের জন্য আমাদের দোকানগুলো খুলে রাখা অত্যন্ত আবশ্যক। ছোট ছোট এমন উদ্যোক্তা আর ব্যবসায়ীদের সাথে একমত অর্থনীতিবিদরাও। তারাও বলছেন, লকডাউন নয় সমাধান, জীবন আর জীবিকার সমন্বয়ে। স্বাস্থ্যবিধি যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু কিছু চলাফেরা চালু রাখা সম্ভব। দীর্ঘমেয়াদে লকডাউন দিয়ে আমরা দিতে পারবো না, এবং লকডাউন দিয়ে আসলে সেটা কতখানি কার্যকর করা যাবে মানুষের যদি সমস্যায় পড়ে জীবিকা, তাহলে কাজে সেই বিবেচনায় আমাদেরকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার দিকে নজর দিতে হবে। পাশাপাশি এসব ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রণোদনা দেওয়ার পরামর্শও দেন তিনি। গোলাম কাদির বাবু, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো আরো একবার বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো যে থাকছে। জুন জুলাইয়ের আগে ভারত থেকে টিকা রপ্তানি হচ্ছে না। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@8-এ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভেড়ার খামার করে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের সনি মণ্ডল নামে এক তরুণ। কম খরচে লাভবান হওয়ায় তার দেখাদেখি এলাকার অনেকেই এখন ভেড়ার খামার করায় আগ্রহী। জেলার পশ্চিম বিহারপুর গ্রামের সনি মণ্ডল কয়েক বছর আগে তার ব্যবসায় লোকসানে পড়েন। পরে ভাগ্য বদলের আশায় 1.5 বছর আগে 10,000 টাকা নিয়ে মাত্র 2টি ভেড়া কিনে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে ভেড়ার সংখ্যা প্রায় 60টি। এর মধ্যে বেশ কয়েকটি ভেড়া বিক্রি করে সচ্ছলতা এনেছেন পরিবারে। সরকারি সহযোগিতা পেলে খামারটিকে আরও বড় করার আশা তার।
ভেড়া পালনে চিকিৎসা, ওষুধ সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ফোন কলের মাধ্যমে ঘরে বসেই পণ্য ক্রয়ের সেবা চালু করল হোম অ্যাপ্লায়েন্স ও ইলেকট্রনিক্স রিটেইলার ব্র্যান্ড সিঙ্গার। একটাই কল দ্যাটস অল শিরোনামে এই সেবায় দেশের যে কোনো প্রান্ত থেকে 16482 নম্বরে কল করে সিঙ্গারের কোনো পণ্য কিনতে চাইলে 24 ঘন্টার মধ্যে ক্রেতার ঘরে পৌঁছে দেওয়া হবে। ক্রেতা পণ্য বুঝে পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন। হোম ডেলিভারির জন্য ক্রেতার কাছ থেকে নেওয়া হবে না কোনো রকম চার্জ। দেশে করোনা সংক্রমণ বাড়ায় ক্রেতা সাধারণকে ঘরে রাখতে উদ্বুদ্ধ করতে সিঙ্গারের এই সেবা, জানিয়েছে কর্তৃপক্ষ। সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সেবা গ্রহীতা ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানালো বিআরবি হাসপাতাল। গত বুধবার এই উপলক্ষে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সেবা অব্যাহত রাখতে সকলের দোয়া প্রার্থনা করেন। বিআরবি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা AKM শামসুল আরেফিন, পরিচালক ডক্টর মোহাম্মদ মনসুর আলী এবং বিভিন্ন বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী জুন জুলাই মাসের আগে টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউট। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনেওয়ালা। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে তারা দেশের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ সময় তিনি আগামী জুন জুলাই থেকে আবারও একটু করে রপ্তানি শুরু করার আশা প্রকাশ করেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে সিরামের তৈরি 3 কোটি ডোজ কোভিশিল্ড টিকা কেনার চুক্তি করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি মাসে 50 লাখ ডোজ দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত 2 ধাপে মাত্র 70 লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। আর ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে 33 লাখ টিকা। সম্প্রতি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষাপটে সৃষ্ট টিকা সংকটের কারণে রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। নিউজ@8 এর আয়োজন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 8 নিউজ। ধন্যবাদ।